তেল বললাম অনেক পড়ে গেছে না, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার। আজ প্রথম দিন সিকিম যাওয়ার পথে প্রথমেই যে গাড়িটা এরকম প্রবলেম হবে মুর্শিদাবাদে আসার পর, এটা কিন্তু ভেবে উঠতে পারছি না। তাই গাড়িটা খারাপ হওয়ার জন্য মনের কোথাও একটা দুর্বলতা চলে এসছে। সত্যি নর্থ সিকিম কি যেতে পারবো? তারপরেই যখন আবার চোখটা বন্ধ করছি, নর্থ সিকিমের সেই পাহাড়, সৌন্দর্যময় পাহাড় আর সেই পাহাড়ি রাস্তা যখনই মনে পড়ছে, তখনই কিন্তু মনের জোরটা অনেকটা বেড়ে যাচ্ছে। তার সঙ্গে আমাদের গ্রুপে যেসব বন্ধুরা আছে তারা আমার সঙ্গে অনেকটাই ধৈর্য ধরে আমাকেও মনের জোর দিচ্ছে। তো তাই আমরা গাড়িটাকে আগে ঠিক করাবো মুর্শিদাবাদের কোনো একটা সার্ভিস সেন্টারে। ঠিক করিয়ে কিন্তু আমরা এখান থেকে রওনা হব আমাদের নর্থ সিকিমের উদ্দেশ্যে। রাস্তা এখন অনেক, আমরা কিন্তু সেই রাস্তায় এখনও অনেক গাড়ি চালাতে হবে, তবে আমরা পৌঁছবো নর্থ সিকিম। তো সার্ভিস সেন্টারে চলে এসেছি, এখন সার্ভিস সেন্টারে দেখাবো গাড়িটা ব্যাপারটা কি হচ্ছে। এদের তো আবার বললাম, তো এখন দেখছে টিভিএসেরই সার্ভিস সেন্টার আছে, এখন হচ্ছে, এখন আবার চেক করে দেখবে। মুর্শিদাবাদের যে সেকেন্ড যে সার্ভিস সেন্টারটা আমরা যাওয়া হয়েছিল, গিয়ে পৌঁছে আমরা গাড়িটাকে চেক করাচ্ছিলাম। তো চেক করাতে করাতে দেখা যাচ্ছিলো ওখানে অনেকটাই টাইম লাগছে। তো সেই জন্য কী হলো, আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা আর যেতে পারবো না, আমাদের হোটেল খুঁজতে হবে। তো আমি আর প্রহ্লাদ দুজনে সার্ভিস সেন্টারে ছিলাম, বাদবাকি আরও 3 জন যারা ছিল, তো ওই বন্ধুরা ওরা হোটেল খুঁজতে আরম্ভ করলো যে কোথাও একটা হোটেল নিয়ে স্টে করবার জন্য। ওই দিন আমাদের স্টে করতে হবে ওই সার্ভিস সেন্টারের কাছাকাছি। তো ওরা শেষ পর্যন্ত হোটেল খুঁজতে খুঁজতে ওরা ঠিক ফারাক্কা ব্যারেজটা ক্রস করে মালদার দিকে গিয়ে একটা হোটেল নিয়েছিল, যেখানে আমাদেরও গাড়ি ঠিক করতে করতে রাত প্রায় 10টা-11টা বেজে গিয়েছিলো। তা গাড়ি ঠিক তাতেও হয়নি, আমাদের গাড়ির মধ্যে এমনই প্রবলেম, গাড়ি চলছে কিন্তু গাড়ি বেশি স্পিডে চলছে না, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই অবস্থায় গাড়িটা ঠিক করে আমরা কোনো প্রকারে যে সার্ভিস সেন্টার থেকে যেই বেরোলাম, তারপর আবার গাড়িটা কিছুটা চলার পর কিন্তু প্রবলেম শুরু হয়ে গেল, 5-6 কিলোমিটার চলার পর প্রবলেম শুরু হয়ে যায়। তো রাত্রেবেলা ওই অবস্থায় আমরা, শোরুম তখন বন্ধ হয়ে গেছে, যে সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেছে, আমরা লাস্টে চলে যাই আমাদের হোটেলে। হোটেল থেকে পরের দিন সকালবেলা কিন্তু আমরা আবার মানে ঘুম থেকে উঠে স্টে করে ওই দিন পরের দিন সকালবেলা আমরা রওনা হই আমাদের সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে, যে গাড়িটাকে ঠিক করতে হবে। তো সত্যি বলতে গাড়িটা এমনই প্রবলেম হয়েছিল, ভীষণ একটা বড় প্রবলেম কোনো প্রকারে। তো পরের দিন আমরা সার্ভিস সেন্টারে আবার যাওয়া হলো, গিয়ে দেখানো হলো। তো সেটা একবার দেখে নাও তোমাদের, আমরা যে গিয়ে কি করিয়েছিলাম, তারপরে গাড়িটা ঠিক হয়েছে। একটু বেরো। গাড়িটা বার করে এখন এবার যাব সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারে আমি আর প্রহ্লাদ এখন যাচ্ছি। গাড়ির যে সমস্যাটা আছে এখনও তো ঠিক হয়নি, তো প্রহ্লাদ আর আমি মোটামুটি যাচ্ছি, গিয়ে দেখি সার্ভিস সেন্টারে, যদি গাড়িটা ঠিক হয় তো ভালো, নাহলে খুব সমস্যায় পড়ে যাবো। ওই সামনে কাটা আছে, এইদিকে এইদিকে। প্রবলেমটা এখনো আছে, কাল থেকে এই প্রবলেমই চলছে, গাড়ি শুধু বন্ধ হয়ে যাচ্ছে। কাল দুপুরবেলা এই প্রবলেমটা কিন্তু শুরু হয়েছিল, আর সেই প্রবলেম নিয়ে সার্ভিস সেন্টারে কালকে ঢুকি। কালকে চড়া লিগা আছে তো,
চলো গাড়িটা চেক করবো এখন, বলছে যেহেতু গাড়ি হয়ে গেছে। দেখি গাড়িটা এখন এবার একটু চালিয়ে দেখবো, মোটামুটি গোটা 20 কিলোমিটার। এদিকে চ, এদিকেই দেখবো গোটা 20। তো গাড়ি মোটামুটি নিয়ে বেরিয়ে এখন আমি গোটা 20 কিলোমিটার চালাবো, চালিয়ে চেক করব, দেখবো গাড়ি কেমন চলছে। 5-10 কিলোমিটার চালিয়ে বোঝা যাচ্ছে না গাড়ির কন্ডিশন, যতক্ষণ না গোটা 20 কিলোমিটার গাড়ি চালাচ্ছি। তো 20 কিলোমিটারের মতো ভাবছি গাড়ি চালাবো, চালিয়ে চেক করে তবে আমি গাড়ির বুঝবো যে গাড়ি ঠিক আছে না গাড়ির প্রবলেম আছে। মনে হলো গাড়িটা এবার ঠিক হয়েছে। চলো মোটামুটি সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে পড়লাম। গাড়ির যা প্রবলেম, মোটামুটি প্রবলেমটা মনে হয় সলভ হয়ে গেছে। কেন এখনও কনফার্ম, এই কারণে কনফার্ম মোটামুটি হয়েছে, কিন্তু আমি ঠিক এখন সেই কনফার্ম বলতে পারছি না যতক্ষণ না গাড়ি অনেক রাস্তা চলছে। মোটামুটি 10 কিলোমিটার গাড়ি চালিয়ে দেখলাম, চালিয়ে চেক করে দেখলাম মোটামুটি ঠিকই আছে, কিন্তু দেখা যাক, আমাদের তো অনেক রাস্তা গাড়ি চালাতে হবে, সেই হিসেবে আমি এখন কিছু বলতে পারছি না যে অত রাস্তা গাড়ি চালালে গাড়িটা ঠিক থাকবে না থাকবে না। কাল থেকে গাড়ির পেছনে অনেক টাকাই খরচা হয়ে গেছে, কিন্তু খরচাটা সেটা বড় কথা নয়, গাড়ি যদি ঠিকঠাক যদি কমপ্লিট হয়ে যেত আমার কোনো চাপ হতো না। যেহেতু গাড়ি ঠিক হচ্ছে না, এই সব নানা রকম চিন্তা মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, গাড়িটা আজকে মনে হচ্ছে ঠিক হয়েছে শেষ পর্যন্ত। তো এখন আমরা রুমে যাব, রুম থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি রাইডে বেরিয়ে পড়বো। আজকের রাইডটা মোটামুটি শিলিগুড়ি কমপ্লিট করে আমরা মোটামুটি মাঙ্গানের দিকে যদি ঢুকতে পারি, মোটামুটি আমাদের আজকে অনেকটা রাইড করতে হবে। যেহেতু কালকে থেকে আমরা রাইডে অনেক পিছিয়ে গেছি, এখন বেজে গেছে অলরেডি কটা হবে, 10টা হবে মনে হয়। এখন আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজের ফারাক্কা ব্রিজের ওপর। ঠিক ব্রিজে আমরা রাইড করতে করতে গাড়ি চালাচ্ছি, বাঁদিকে দেখা যাচ্ছে ফারাক্কার যে গেট, সেই গেটগুলো বাঁদিকে দেখা যাচ্ছে। তার পাশেই কিন্তু রেল লাইন আছে, আমরা রেল লাইনের পাশে ঠিক ব্রিজের ওপর রাইডটা করছি। আর বাঁদিকে ঠিক যে গেটগুলো দেখা যাচ্ছে, প্রায় 108 না 109 খানার মতো প্রায় গেট আছে, যে গেট দিয়ে জলটা ফারাক্কার জল ছাড়া হয়। এই ব্রিজটা ক্রস করা মাত্রই আমরা মালদায় ঢুকে যাব। অনেক রাইডটা করলে আজকে আমরা পৌঁছবো শিলিগুড়ি। এখন আমরা মালদার যে হোটেলটা নেওয়া আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে কিন্তু বেরিয়ে পড়বো আজকে সারাদিন রাইডটা করবো শিলিগুড়ির উদ্দেশ্যে। এটাই ছিল আমাদের মালদার সেই হোটেল যেখানে আমরা কালকে স্টে করেছিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি, এবার হোটেল মোটামুটি আমরা ছেড়ে দিয়েছি, প্রত্যেকে মোটামুটি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, এবার আমিও মোটামুটি বেরিয়ে পড়ছি। জয় বাবা বিশ্বকর্মা, গাড়িটা যেন ঠিকঠাক চলে আর যেন না প্রবলেম হয়। সবাই মোটামুটি রেডি, গাড়ি নিয়ে সবাই এখন বেরোচ্ছে। চলো
কালকে রাতটা তো মালদায় আমরা কাটিয়েই নিলাম, যেহেতু গাড়ির খারাপ ছিল তো সেই হিসেবে আমাদের প্রোগ্রামটা মালদাতেই হয়ে গেল। নাহলে আমাদের হোটেল কিন্তু মালদায় নেওয়ার কথা নয়। আমরা মোটামুটি স্কিম ছিল যত মোটামুটি শিলিগুড়ির কাছাকাছি পৌঁছতে পারি। তো লেট যেহেতু হয়েছে, আজকে শিলিগুড়ি তো পৌঁছতে হবেই। আর আকাশের অবস্থা এখন যা অবস্থা, 2টো বাজে, দুপুর 2টো, কিন্তু দেখে মনে হবে না যে এখন দুপুর 2টো। আকাশ পুরো মেঘলা কুয়াশা হয়ে আর পুরো কিছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। হেলমেটের ভাইজারটা খোলা থাকলে ভীষণ ঠান্ডা লাগছে, আর আকাশের ওয়েদার একদম পুরো কুয়াশা আচ্ছন্ন ওয়েদার, আর তার সঙ্গে মোটামুটি হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওয়েদার পুরোপুরি একদম ওল্ড 16 মাইল, মানে আমাদের এটা হচ্ছে ওল্ড 16 মাইল বলে বাঁদিকে দেখাচ্ছে একটুখানি। বিক্রমের গাড়ি থেকে যে লাগেজ ছিল সেই লাগেজগুলো এখন আমার গাড়িতে চলে এসছে, আর আমার গাড়িতে এখন লোড নিচ্ছে না, এখন আমার গাড়িতে লোডটা কম থাকছে। আর ওদের গাড়িতে ওরা মোটামুটি কাউকে যে অল্টারনেট করে, একজন আমাদের এক্সট্রা আছে, ওই অল্টারনেট ওর গাড়িতে হবে আর শিবাজির গাড়িতে হবে এই অল্টারনেটটা। শিবাজি হাঁটছে। হাইওয়ে সত্যি শিলিগুড়ি হাইওয়ে সম্পূর্ণ আলাদা। ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি দারুণ রাস্তা। গাজল ডান দিকে, রায়গঞ্জ বাঁদিকে, মানে কিছুটা এগিয়ে বাঁদিকে চলে যাচ্ছে রায়গঞ্জ, গাজল হচ্ছে ডান দিকে, আর আমরা সোজা চলে যাবো ডালখোলা। NH-12 ধরে যখন আমরা ডালখোলা এলাম, ডালখোলা থেকে NH-27 যেটা আমাদের কিষানগঞ্জ ইসলামপুর হয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে, সেই রোড ধরে যখন আমরা আসছি, তো এই রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ। NH-27 যেটা তোমার কিষানগঞ্জ হয়ে ইসলামপুর চলে যাচ্ছে, রাস্তা প্রচুর খারাপ। ন্যাশনাল হাইওয়ে বলে বোঝাই যাবে না, এত রাস্তায় গর্ত ছিল। তা এখন আমরা কিন্তু এই রোডটা যেটা আছে, এটা এখন আমরা সেবক রোডে চলে এসেছি, যেটা শিলিগুড়ি ক্রস করে। তো তোমাদের তার আগে আমি একটু জানিয়ে দিতে চাইলাম, ডালখোলা থেকে ইসলামপুর পর্যন্ত রাস্তা কিন্তু প্রায় অনেক খারাপ। রাস্তা তোমাদের ভীষণ খারাপ হবে, ন্যাশনাল হাইওয়েতে বড় বড় গাড্ডা পাবে। তো রাইড করবার সময় একটু ভেবেচিন্তে রাত্রেবেলা রাইড করবে। এখন আমরা সোজা সেবক রোড ধরে এখন এগিয়ে যাচ্ছি তিস্তা নদীর দিকে। এটা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এই জায়গা থেকে যখন তখন হাতি এই জঙ্গলের এপাশ বা ওপাশ থেকে এই রাস্তায় বেরিয়ে আসে। তো সেই জন্য কিছু কিছু জায়গায় বোর্ড দেওয়া আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। তো সেখানে দেখে রাস্তা কিন্তু গাড়ি চালাবার একটা ব্যাপার থাকে। গাড়ি যদি হাই স্পিডে থাকে, ওই একটা হাতির জন্য হয়তো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, যার জন্য এই বোর্ডগুলো দেয়া থাকে, যে সতর্ক মানুষকে সবাইকে নোটিশ করার জন্য, যে দেখে সেইভাবে গাড়িটি যেন চালায়। এবার কিন্তু আমরা উপরে, এবার পাহাড়ের উপরে উঠছি, পুরো উঁচু রাস্তা। এবার পাহাড়ে ওঠা শুরু হলো, মোটামুটি আমাদের এবার শুরু হলো পাহাড়ের রাস্তা, উঁচু নিচু রাস্তা। এই উঁচু উঠলাম, আবার নিচের দিকে নামলাম, আবার উঠবো উপরে। রাতের অন্ধকারে অবশ্য সেরকম কিছু দেখানোর কিছু নেই, যেহেতু অন্ধকার। জাস্ট আমরা এখন সেবক রোডেই আছি। সেবক বাজার থেকে ক্রস করে আমরা রেল লাইনের গেটটা ক্রস করেই এবার পাহাড়ের উঁচু ঢাল রাস্তায় আমাদের রাইড চালু হয়ে গেছে। এবার কিন্তু যত উপরের দিকে উঠছি, কিন্তু আস্তে আস্তে টেম্পারেচারটা বেশ ডাউনের দিকেই যাচ্ছে, মানে ঠান্ডাটা বেশ ভালোই আস্তে আস্তে লাগছে। পাহাড়ের মধ্যে এই একটা ব্রিজ ডান দিকে পড়ছে, আর ঠিক এইরকম বাঁ দিকে আমরা চলে যাচ্ছি সোজা। ডান দিক না নিয়ে ডান দিকে একটা ব্রিজ পড়লো, কিন্তু আমরা বাঁ দিকে যাচ্ছি। রংপো এখান থেকে 52 কিলোমিটার, কালিম্পং হচ্ছে 42 কিলোমিটার।
অনেক রাস্তায় আমরা গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত পৌঁছলাম আমরা কালিম্পংয়ের তিস্তা বাজার, যেখানে আমরা হোটেল নিয়ে ছিলাম। ওই হোটেলে আমরা পরের দিন ওখান থেকে শুরু করি আমাদের পাহাড়ের যাত্রা। তো আজকে এতটাই তোমাদের জন্য ভিডিও। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে তিস্তা বাজার থেকে যেটা আমরা পাহাড়ের যাত্রা শুরু করেছিলাম, এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আসল পাহাড়ের যাত্রা। সব ধস নেমে ভেঙে গেছে, রাস্তা পুরো ভাবি যে এইরকম। এই ফ্ল্যাগগুলো কিন্তু বেশ দারুণ লাগে, পুরো কাদা, প্রথম কোনো রকম টেম্পোরারি, এখন এইরকম ভাবে চাপের ব্যাপার, ভীষণ চাপের ব্যাপার। ব্রিজের কিচ্ছু নেই, পুরো ব্রিজ ভাঙা, হাফ ব্রিজ, মিডিলে ব্রিজ নেই, দেখো, বুঝেছো? এই রাস্তাটা তো